31/12/2018 তারিখে অফিসে আমার শেষ দিন। আমি অফিস গিয়েছিলাম। ক্যাশিয়ার হিসাবে আমার একটা ক্যাশ বক্স ছিল, সেটাতে টাকাও ছিল। ওই ক্যাশটা কম্পিউটারে ঢুকে হেড ক্যাশিয়ারকে ফেরত দেওয়ার জন্যই আমাকে শেষ দিন অফিসে যেতে হয়েছিল। অন্য কোনো উপায় ছিল কিনা জানি না, কিন্তু আমি কাউকে অনুরোধ করতে রাজি ছিলাম না। আমার ভিআর স্যাংশন হয়েছে কিনা সেদিনও আমি জানি না। অফিসে গিয়ে 2-1জনকে জিজ্ঞেস করলে তারা নির্দিষ্টভাবে কোনো উত্তর দেয়নি। হয়তো তাদের স্ক্রিপ্টে এ বিষয়ে কোনো নির্দিষ্ট গাইডলাইনও ছিল না। তাই এতদিন চক্রান্তের বিষয়ে সব কিছু যেমন গোপন রেখেছিল সেটাই অনুসরণ করেছে। আমাকে কোনো একজন স্টাফ জানিয়েছিল যে আমি যেন বিকাল 5টার পর সৈফুল ইসলাম নামের হেড মেসেঞ্জারের কাছ থেকে আমার রিটায়ারমেন্টের চিঠিটা নিয়ে নিই। একথা আমাকে বলার জন্য চিফ ম্যানেজার তাকে বলেছিল। আমি বিকাল 5টার পর সৈফুল ইসলামের কাছ থেকে আমার রিটায়ারমেন্টের চিঠি নিয়ে মাথা উঁচু করে ধীরে ধীরে ব্যাংক থেকে বেরিয়ে যাই। কেউ আমার কাছে এগিয়ে আসেনি, কিন্তু আমাকে চাকরি ছাড়তে বাধ্য করার কারণ কী ছিল সে বিষয়ে আমি তখন অবধিও কিছু জানি না। এখনও জানি না। আমি অ্যাকচুয়ালি 7 বছর হয়ে গেল। সে বিষয়ে কোনো আমার ধারণাই ছিল না। অবিশ্বাস্য, এটা অস্বাভাবিক। কিসের লোভে অথবা কিসের ভয়ে, কার ভয়ে? ভারতের বৃহত্তম ব্যাংক থেকে টাকা চুরি করা চোরকে আইনের হাতে তুলে দেওয়া একটা অতি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সমাজের চেয়ে আকারে সাধারণত ছোট হলেও একটা পরিবার আরও বেশি গুরুত্বপূর্ণ। স্টেট ব্যাংকের কর্মীদের একসঙ্গে স্টেট ব্যাংক পরিবার বলা হতো। সেই পরিবারের একজনও আমার নিজের দেশে, আমার নিজের রাজ্যে, নিজের শহরে কলঙ্কিত ও মর্যাদাহানি করে চাকরি ছাড়া করে দিল। কিসের লোভে? একজনেরও প্রতিবাদ করার ক্ষমতা হলো না? চোর ও চোরের মালিক যে একজন শয়তান ক্যাশক্রেডিট কাস্টমার, তাদের কাছে মাথা বিক্রি করে দিল। সবাই নিজেদের ব্যক্তিত্ব হারিয়ে নৈতিকতা ও মানবিকতা জলাঞ্জলি দিয়ে স্টেট ব্যাংকের জোচ্চোর, প্রতারক, বিশ্বাসঘাতক, হৃদয়হীন, নৃশংস এবং চোরের সঙ্গে চক্রান্তকারী অফিসারদের সক্রিয়ভাবে সাহায্য করে নিজেদেরই একজন অবিতর্কিত ও সম্পূর্ণ নিরপরাধ সহকর্মীর এবং তার 4 জনের পরিবারের সর্বনাশ করল। কিসের লোভে? কিসের ভয়ে? কার ভয়ে? স্টেট ব্যাংকের স্টাফ ইউনিয়ন ও ব্যাংক কর্তৃপক্ষ দুষ্কৃতী অফিসার, চোর এবং চোরের মালিকের কুৎসিত আতাতে যোগ দিল। যেখানে কর্মী ইউনিয়ন নির্দোষ সদস্য তো বটেই, দোষী সদস্যদেরও ব্যাংক কর্তৃপক্ষ উচ্চপদস্থ অফিসার ও বাইরের দুষ্কৃতীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করে। তারাই হৃদয়হীন নৃশংস অপরাধের অংশ হয়ে গেল। স্টেট ব্যাংকের এই বিষাক্ত নোংরা কলঙ্ক কোনোদিন মুছবে না। তারা চিরকাল ঘৃণার পাত্র হয়ে থাকার যোগ্য। এটাই একজন মাত্র নিরপরাধ সহকর্মীর বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় ঐক্যবদ্ধ ষড়যন্ত্র ও অপরাধ। ভিআরের ক্ষেত্রে রিটায়ারমেন্ট বেনিফিটগুলোর জন্য আগে থেকে প্রসেসিং শুরু করা যায় না, কারণ রিটায়ারমেন্টের দিন বিকাল 5টা পর্যন্ত ভিআর উইথড্র করার সুযোগ থাকে। পরের দিন চিফ ম্যানেজারের HRMS-এ ঢুকে চিফ ম্যানেজারকে আমার হয়ে রিটায়ারমেন্ট বেনিফিটগুলোর ফর্ম সাবমিট করতে হবে। আমার ক্ষেত্রেও 2019 সালের 1 জানুয়ারি চিফ ম্যানেজার আমাকে মালদা ব্রাঞ্চে ডেকেছিল রিটায়ারমেন্টের ফর্মগুলোর কাজ করার জন্য। আমি সকালেই অফিসে যাই। উজ্জ্বল কুমার আমাকে ডেকে নেবেন বলে আমাকে বসতে বলেন, কিন্তু সারাদিন বসে থাকলেও আমাকে ডেকে নেওয়া হয়নি। আমাকে খবর দিলেই আমি চলে আসব। এস্টাবলিশমেন্ট কাউন্টারে কথা জানিয়ে আমি বাড়ি চলে যাই। আমাকে যে প্রিন্ট আউটগুলো সই করতে দেওয়া হয়েছিল সেগুলো সই করে দিয়ে আসি। পরের দিন আবার কিছু প্রিন্ট আউটে সই করার জন্য আমাকে ডাকা হয়। তারপরের দিন তারপরে আবার আমি একজনের কাছ থেকে জেনে নিয়ে লিস্ট করে রেখেছিলাম। সে কথা বললে চিফ ম্যানেজার যথারীতি খেঁকিয়ে উঠে আমার কথা উড়িয়ে দেন। যতদূর মনে পড়ছে প্রায় 1 মাস লেগেছিল আমার পেপারসগুলো পাঠাতে। আমি অনেকবার করেই বলেছিলাম যে আমার লিভ স্যালারির টাকা যেন তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন। আমার কোনো জমানো টাকা ছিল না এবং লিভ স্যালারিটাই শুধু আরবিওতে স্যাংশন হয়। পিএফ, পেনশন, গ্র্যাচুইটির টাকা পেতে অনেক বেশি সময় লাগে। ওগুলো কলকাতা ইলেচো থেকে প্রসেসিং হয়ে কর্পোরেট লেভেলে গিয়ে স্যাংশন হয়, যেটা 3-4 দিনেই হয়ে যাওয়ার কথা। একটু বেশি সময় লাগলেও 7 দিন, 10 দিন, 1 মাস 20 দিন পরেও কোনো খবর না পেয়ে আমি স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে অভিযোগ জানিয়ে আমার রিটায়ারমেন্টের পেমেন্টগুলোর কাজ ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানাই। আমি 2টা সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে রেখেছিলাম। প্রথমটা, আমি মানবাধিকার কমিশনে অভিযোগ জানাবো, যে অনলাইন অভিযোগ আমি করে দিয়েছি অলরেডি 18/1/2019-এ। দ্বিতীয় সিদ্ধান্তটা হলো, স্টেট ব্যাংক সম্পর্কে আমার এত ভীতি জন্মেছিল যে তখন আমার ফোবিয়ার চিকিৎসা চলছে। রিটায়ারমেন্টের সব টাকাগুলো পাওয়ার এবং পেনশন চালু হওয়ার আগে আমি আমার কাউন্টার থেকে টাকা চুরি, সিসিটিভি ফুটেজ থেকে চোরকে ধরা, আমার উজ্জ্বল কুমার, বিশাল কুমারদের ভয়াবহ অত্যাচার ইত্যাদি যে কারণগুলোর জন্য আমি প্রাণে বাঁচতে চাকরি ছাড়তে বাধ্য হই, সেই বিষয়ে অভিযোগ জানাবো না। পিএফ, পেনশন, গ্র্যাচুইটির ইত্যাদির টাকাগুলো পাওয়ার আগে অভিযোগ জানাবো না, কারণ স্টেট ব্যাংকের একজন অফিসার তার ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে
যদিও আমি জানি না কি কারণে ব্যক্তিগত প্রতিহিংসা, শুধু জানি আমার কাউন্টার থেকে যে চোরটা টাকা চুরি করেছিল সেই চোরের জন্য এবং ওই চোরের মালিক বিষ্ণু ঘোষ নামের স্টেট ব্যাংকের একজন খুব ইম্পর্ট্যান্ট সিসি কাস্টমারের জন্য নিশ্চয়ই তাদের কাছ থেকে বড় অ্যামাউন্টের ঘুষ নিয়েছে চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য। কিন্তু প্রথম দিন থেকেই আমার সঙ্গে দুর্ব্যবহার, কথা দেওয়ার 1.5 মাস পরেও আমাকে 53,000 টাকা ফেরত না দেওয়ার এবং তারপরেও আমার ওপর ভয়াবহ অত্যাচার করা, হুমকি দেওয়া, মিথ্যাচার করে আমার চূড়ান্ত অপমান করতে থাকা, এইসব নৃশংস প্রতিহিংসা পরায়ণতার কারণ আমার জানা নাই। সেই সঙ্গে ইউনিয়ন এবং অন্য স্টাফদের আমার পাশে না দাঁড়িয়ে আমার বিরুদ্ধেই মিথ্যা প্রচার করে চোরকে সমর্থন ও সাহায্য করা ইত্যাদি, এই কারণগুলোও আমার জানা নাই। শুধু বুঝতে পারি যে স্টেট ব্যাংকের কেউ, কাস্টমারদের কেউ বা স্থানীয় মানুষজনের কেউ যারা টাকা চুরির ঘটনা জানে তারা কেউই আমার জন্য একটা কথাও বলবে না। আমার সেদিনের বুঝতে পারা যে কারণগুলো এখনও একটাও ভুল বলে প্রমাণিত হয়নি। 7 বছর পার হয়ে যাওয়ার পরেও রিটায়ারমেন্টের ওই বেনিফিটগুলো পাওয়ার আগে আমি অভিযোগ জানাবো না, কারণ স্টেট ব্যাংকের কাউকেই বিশ্বাস করার কোনো কারণ আর বাকি ছিল না। ঘটনাও সেদিকেই যাচ্ছে। রিটায়ারমেন্টের 1.5 মাস পরেও আমি লিভ স্যালারির টাকাটাও পাচ্ছি না। তখন আমার মানসিক অবস্থা আরও খারাপ। আমার মনে হয়েছিল যে স্টেট ব্যাংক ইচ্ছা করেই আমার রিটায়ারমেন্টের টাকাগুলো দিচ্ছে না। তাহলেও যেহেতু আমি চেয়ারম্যানের কাছে অভিযোগ জানাচ্ছি আমার পেমেন্টের বিষয়ে, আমি একই সঙ্গে আমি যে SBI মালদার অফিসারদের দ্বারা ভয়ঙ্কর অত্যাচারের ফলেই প্রাণে বাঁচতে বিহার নিতে বাধ্য হয়েছিলাম, সেটাও আমার অভিযোগে উল্লেখ করি। আমি জানি যে এই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, যার জন্য পুরো ভিডিওটা দেখার মতো কেউ সময় দেবে না, কিন্তু সার্বিকভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই অমানবিকতার, অনৈতিকতার, জালিয়াতির, প্রতারণার, বিশ্বাসঘাতকতার এবং দুর্নীতির এই সম্মিলিত নৃশংস রূপ সম্পর্কে না বলেও থাকতে পারছি না। এমনিতেই 7 বছর পেরিয়ে গেলেও এবং প্রকাশ্যে অসংখ্য ভিডিও দেওয়া থাকলেও এই দেশের সব মানুষের চোখ, কান, মুখ বন্ধ হয়ে থাকার প্রমাণ তো পেয়েছি। 20/2/2019 তারিখে সন্ধ্যায় আমি অভিযোগ জানাই চেয়ারম্যানকে। পরের দিন 10টার পরপরই BPGLH কলকাতা থেকে একজন অফিসার আমাকে ফোন করেন। আপনি চেয়ারম্যানের কাছে একটা অভিযোগ করেছেন, এই কথা দিয়ে শুরু করতেই এটা শুনেই আমার হৃৎপিণ্ড যেন লাফাতে লাফাতে গলার কাছে এসে আটকে গেছে। ওই সময়ের কথা আমার শুনলেই বোঝা যাবে, ওই সময়ে যে আমি কথা বলছি ভয়েস কল রেকর্ড থেকে শুনলেই বোঝা যাবে যে আমি কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার গলার স্বর এত কেঁপে গিয়েছিল, আমি কোনো রকমে একটু সময় চাইনি। তারপর প্রায় 36 মিনিট কথা হয়েছে এবং উনি একের পর এক প্রশ্ন করে আমার কাউন্টার থেকে চুরির ঘটনা, CCTV ফুটেজ, আমার উপর ভয়াবহ অত্যাচার এবং প্রাণ বাঁচাতে আমার চাকরি ছাড়তে বাধ্য হওয়ার ঘটনার বিস্তারিত বিবরণ শুনে নেন। আমি শুরুতে এত ভয় পেয়েছিলাম যে ভেবেছিলাম কিছুই বলতে পারবো না, আমি সহজেই অন্যদের দোষারোপ করতেও পারি না। পরে বুঝতে পারলাম যে আমি প্রায় সব কিছুই বলতে পেরেছি। ওনার কাছ থেকেই বহুদিন পর একটা বাক্য শুনলাম, যেটা শুনে মনে হলো হ্যাঁ, আমি এই স্টেট ব্যাংকেরই কর্মী এবং আমার সঙ্গে স্টেট ব্যাংকেরই একজন অফিসার কথা বলছেন। সেটা হলো, কি অত্যাচার, কি রকম কি করেছে, অ্যাকশন নেবে আমার এগেইনস্টে। কি অ্যাকশন নেবে? ব্যাংকে তো ব্যাংকে আর কি অ্যাকশন নিতে পারে? কি অ্যাকশন নেবে? ব্যাংকে তো ব্যাংকে আর কি অ্যাকশন নিতে পারে? সেটা তো আমারও কথা, এটাই তো হওয়া উচিত ছিল। শেষে উনি জিজ্ঞেস করেন, আপনি কমপ্লেনটা উইথড্র করবেন না তো? তো আমি আবার দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। আসলে তখনও আমি সরাসরি হ্যাঁ, আমি আমার অভিযোগে অটল থাকবো বলার মতো তো সাহস অর্জন করতে পারিনি। আমি কল রেকর্ড থেকে সামান্য কিছু অংশ শোনাচ্ছি।